হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের ক্লাসে আমরা স্টেটস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের অবস্থা, সেখান থেকে গ্যাসীয় অবস্থা নিয়ে কোয়েশ্চেন এমসিকিউ আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা কঠিন অবস্থার কোয়েশ্চেন ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। স্টেটস অফ ম্যাটার বা পদার্থের বিভিন্ন অবস্থা, কী কী কোয়েশ্চেন রয়েছে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, 1 লিটার স্থির আয়তন বিশিষ্ট একটি আবদ্ধ পাত্রে 1 atm চাপে কিছু পরিমাণ নাইট্রোজেন আছে। উক্ত পাত্র থেকে কিছু পরিমাণ N2 কে বের করে দেওয়ার ফলে অবশিষ্ট গ্যাসের চাপ 7.5 mmHg। সমগ্র প্রক্রিয়াটিতে উষ্ণতা স্থির থাকলে অবশিষ্ট গ্যাসের আয়তন কত হবে? তো অপশন যেগুলো দেওয়া আছে, দেখো এখানে প্রথমেই বলে রাখি, যে কোনো পাত্র যার আয়তন 1 লিটার, এটা যদি ছিদ্র করে দেওয়া হয়, এখান থেকে যে আয়তনের গ্যাস নির্গত হবে বা এর মধ্যে অবশিষ্ট যে গ্যাস পড়ে থাকবে, সে সর্বদাই এই 1 লিটার স্থান দখল করবে। অর্থাৎ গ্যাস আমরা জানি পাত্রের যতটা আয়তন সেই পরিমাণ আয়তনই দখল করে থাকে। যেহেতু এই পাত্রের আয়তন 1 লিটার, তাই যতটা গ্যাস বার করে দেওয়া হোক না কেন বা যতটা গ্যাস অবশিষ্ট থাকবে, সবটাই এই 1 লিটার আয়তন দখল করে থাকবে। ঠিক আছে, এটা একটা গুগলি। নেক্সট কোয়েশ্চেন, সমান ভরের দুটি গ্যাস এ ও বি একই চাপ ও তাপমাত্রায় দুটি পৃথক পাত্রে রাখা আছে। এ ও বি এর আণবিক ভরের অনুপাত 2:3 হলে পাত্র দুটির আয়তনের অনুপাত কি হবে? তো দুটো গ্যাস দেওয়া আছে এ আর বি, দুটি পৃথক পাত্রে, আণবিক ভরের অনুপাত। দেখো আমরা যে জানি ফর্মুলা, গ্যাসের পিভি ইকুয়াল টু এন ইন্টু আর টি। এটা কি? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। সেখানে কি লিখতে পারি? পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর টি, বা পি এম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি আর টি। আচ্ছা, এখানে আণবিক ভরের সঙ্গে আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি আণবিক গুরুত্ব এবং আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক, ক্লিয়ার? তো আমরা এইভাবে লিখতে পারি, ভি প্রপোর্শন উইথ 1/m, और আমরা বলতে পারি ভি এ প্রপোর্শন উইথ 1 এটা, বা আমরা কি লিখতে পারি, ভি এ বাই ভি বি সমান কি হবে, এম বি বাই এম এ। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে ডেটাগুলো বসালে কি পাবো? আণবিক ভরের অনুপাত দেওয়া আছে কত, 2:3, মানে এম বি কত 3, এম এ কত 2, তাহলে ভি এ অনুপাত ভি বি কত হবে? ভি এ অনুপাত ভি বি সমান হবে 3:2। তাহলে অপশান কি হবে কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন, স্থির উষ্ণতা একটি নির্দিষ্ট ভরের গ্যাসের পি স্কোয়ার ভি বনাম 1/ভি লেখচিত্র। তো আমরা জানি কি, পি ভি সমান কে, বা পি স্কোয়ার ভি সমান কি হবে, পি ইন্টু কে। আবার পি সমান কি জানি, বা এখানে কি লিখতে পারি, পি সমান কে বাই ভি। তো এখানে পির জায়গায় কি লিখবো, কে বাই ভি ইন্টু কে। তো পি স্কোয়ার ভি সমান কি হবে, কে স্কোয়ার বাই ভি, পি স্কোয়ার ভি ইকুয়াল টু। তো এবার দেখো এটাকে আমরা কি বলতে পারি, পি স্কোয়ার ভি ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 1/, অর্থাৎ এটাকে যদি আমরা ওয়াই মনে করি, এটা কি এম, এটা কি এক্স প্লাস সির পরিবর্তে 0। তো লেখচিত্র কিরম হবে, এটা যদি আমরা পি স্কোয়ার ভি এইদিকে যদি 1/ভি প্লট করতে চাই, কি হবে, এরকম হবে। একটু আঁকতে গিয়ে বেঁকে গেল, এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তো অপশান বি হবে কারেক্ট অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেন। বরফ ও জলের মিশ্রণে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা নিমজ্জিত করলে 1 atm চাপে 69.37 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। তো এখান থেকে যেটা দেখতে পেলাম কি দেওয়া আছে, P1 ইকুয়াল টু কত দেওয়া আছে 1 atm, V1 ইকুয়াল টু 69.37 সেন্টিমিটার কিউব অর ml, আর T1 ইকুয়াল টু কত আছে, বরফ আর জল, আমরা জানি বরফ আর জলের যে কোএক্সিস্ট করে বা বরফ এবং জল ইকুইলিব্রিয়ামে থাকে, মানে তাদের সাম্যাবস্থায় থাকে বরফ এবং জল, কত উষ্ণতাতে 0 ডিগ্রি সি বা 273 কেলভিন উষ্ণতাতে বরফ এবং জল মিশ্রণ দুটি সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, তো এখানে তারপর কি বলেছে, একই চাপে, তাহলে চাপ সেম, মানে P2 সমান 1 atm। ক্লিয়ার? ফুটন্ত বেঞ্জিনে নিমজ্জিত করলে আয়তন প্রসারিত হয় V2 সমান 89.71 সেন্টিমিটার কিউব অর ml, এবং T2 কত হবে নির্ণয় করতে হবে। এটা সাধারণ একটা সূত্র, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। ক্লিয়ার? তো এখান থেকে T2 আমাদের নির্ণয় করতে হবে, T2 সমান কি হবে, V2 T1 ডিভাইডেড বাই V1। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো বসিয়ে নেবে, ভ্যালুগুলো বসালে কত অ্যান্সার আসবে, ভ্যালুগুলো বসালে আমরা দেখব অ্যান্সার আসবে অ্যাপ্রক্স 353.04, কত আসবে 353.04 কেলভিন, और সেলসিয়াসে নিলে হবে 80.046 ডিগ্রি সেলসিয়াস। তো অপশন এ হবে কারেক্ট। এখানে দেখো ভি আর টি এখানে দেওয়াই আছে, V2 89.71, টি এখানে 273, আর V1 এখানে বসাবে 69। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও একটি নির্দিষ্ট চাপে 0.184 গ্রাম হাইড্রোজেন যত আয়তন দখল করে, তাহলে কত আয়তন দখল করে সেটা আমাদের আগে ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি কি, আচ্ছা এখানে লিখছি PV ইকুয়াল টু W বাই M আর টি। তো এখান থেকে আমরা কি লিখব, V সমান W বাই P ইন্টু M আর টি। ক্লিয়ার? এখানে কি দেওয়া আছে, তাহলে W দেওয়া আছে 0.184 ডিভাইডেড বাই P ইন্টু হাইড্রোজেন গ্যাস 2 ইন্টু আর থাকলো আর, আর উষ্ণতা কত আছে 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস মিন 290 কেলভিন। আচ্ছা, এটা গেল CH2। এবার বলেছে অপর একটি গ্যাস সম আয়তন দখল করে। তো অপর একটি গ্যাস একই ফর্মুলা লিখব, PV ইকুয়াল টু W বাই M আর টি। তাই এখান থেকে কি হবে, সম আয়তন দখল করে, মানে V2 ইকুয়াল টু, আচ্ছা গ্যাসটির আণবিক গুরুত্ব, তো V2 ইকুয়াল টু কি হবে তাহলে W বাই M ইন্টু P ইন্টু আর ইন্টু টি, সম আয়তন দখল করে, অর্থাৎ এখানে যে V2 আছে আমরা এই V2 মান এখানেই বসাবো। কি আছে এখানে 0.184 ইন্টু আর ইন্টু 290K ডিভাইডেড বাই P ইন্টু টি ইকুয়াল টু কী হবে, W দেওয়া আছে, W দেওয়া আছে কত 3.7 ডিভাইডেড বাই আণবিক গুরুত্ব জানি না P ইন্টু আর ইন্টু টি। দেখো আর আচ্ছা এখানে টি উষ্ণতা দেওয়া আছে কত 25 ডিগ্রি সেলসিয়াস, মানে টির জায়গায় আমরা বসাবো কত 273 প্লাস 25 মানে 298। তো এখানে বসাবো কত 298 বসালে এখান থেকে পি কেটে যাবে, তো এম ইকুয়াল টু কি হবে, এম ইকুয়াল টু হবে 3.7 ইন্টু 298
ডিভাইডেড বাই 0.184 ইন্টু 290। তো এম এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 41.32। ওকে, দেখো আমি ক্যালকুলেশনগুলো করে রেখেছি কারণ সময় বাঁচবে, আর তোমরা অবশ্যই ভিডিও পজ করে ক্যালকুলেশনগুলো নিজেরা করবে, শেষে অ্যান্সার চেক করবে। যদি কারো অ্যান্সার না ম্যাচ করে তখন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি আবদ্ধ পাত্রে PATM চাপে সমমোল পরিমাণ N2 এবং O2 গ্যাস আছে। যদি সম উষ্ণতায় ওই পাত্র থেকে N2 গ্যাসকে বের করে দেওয়া হয় তাহলে চাপ কত হবে? তো দেওয়া আছে কত PATM, একটি পাত্রে PATM চাপে, তাহলে মোট চাপ কত P, সেখানে N2 আছে আর O2 আছে, অবশ্যই দুজনের সমমোল আছে। আমরা কি জানি আংশিক চাপ P(N2) সমান কি হবে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। PO2 সমান কি হবে, অক্সিজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখান থেকে বলেছে পাত্র থেকে N2 গ্যাসকে রিমুভ করে দেওয়া হবে। তো N2 গ্যাসকে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে পাত্রে কি পড়ে থাকবে, শুধু অক্সিজেন গ্যাস। আর অক্সিজেন গ্যাস হলে দেখো দুজনেরই সমমোল পরিমাণ আছে, তাহলে সমমোল পরিমাণ যদি থাকে তা মোল ফ্র্যাকশন কত হবে, 1/2 হবে নিশ্চয়ই। তো এইখানে কি লিখবো 1/2 ইন্টু পি, তো 1/2 ইন্টু পি মানে P/2, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি, টি উষ্ণতা ও পি চাপে একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে ডি, গ্যাসটির উষ্ণতা বাড়িয়ে 2T করলে চাপ হয় P/4। তো এই অবস্থায় গ্যাসটির ঘনত্ব কত হবে? গ্যাসটির ঘনত্ব কত হবে যদি আমরা এই একটু আগে যে ফর্মুলা লিখেছিলাম, তো কত PM ইকুয়াল টু কি হবে ডি ইন্টু RT, অর্থাৎ চাপের সঙ্গে ঘনত্ব সমানুপাতিক সম্পর্ক। তো আমরা বলতে পারি P1 প্রপোর্শন উইথ D1 বা P2 প্রপোর্শন উইথ D2। তো P1/P2 সমান কি হবে D1/D2। তো D1/D2 এখান থেকে আমরা কি ক্যালকুলেট করব, তো দেওয়া আছে চাপ হয় P/4, তাহলে যদি আমরা বসাই তো P2 কত হবে P1/4 এবং আচ্ছা সরি এখানে বলেছে চাপ হয় উষ্ণতা বাড়িয়ে 2T করা হয় 2T, তাহলে এখানে আমাদের এটাও লিখতে হবে D1 ইন্টু T1 D2 ইন্টু T1, তাহলে D1 T1 D2 T2, ঠিক আছে। তো তারপর কি আছে গ্যাসটির ঘনত্ব মানে D1 ইন্টু T1 কত আছে T1, তারপরে D2 ইন্টু টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 2T করা হয়েছে মানে, ঠিক আছে। তো এবার দেখো ওপরে চলে যাবে 4T1/P1 ইকুয়াল টু T1/T2 ইন্টু 2 কেটে যাবে, T কেটে যাবে, তাহলে 1/2 और P1 কেটে যাবে, তাহলে 8/1 ইকুয়াল টু D1/T2। বা আমরা বলতে পারি একটি গ্যাসের ঘনত্ব D, তাহলে একটি গ্যাসের ঘনত্ব যদি D হয় তো D2 হবে কি D1/8 বা যেহেতু এখানে D আছে তো এটা হবে কি D/8। দেখো এখানে D আছে T আছে, আমি সেগুলো দুটো আলাদা আলাদা কন্ডিশন মেনশন করে সলভ করেছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 50cc আয়তনের কোনো পাত্রে 60 ATM চাপে কিছু গ্যাস আছে, ওই পাত্রে একটি ছিদ্র করলে পাত্রের ভিতর কি হবে, কতটা গ্যাস থাকবে? আবার সেই একই কনসেপ্ট। দেখো যদি এর আয়তন 50cc হয়, এর মধ্যে ছিদ্র করে দিলে গ্যাস বেরিয়ে যাবে, কিন্তু যদি গ্যাস বেরিয়ে যায় তাহলে ওর মধ্যে কতটা গ্যাস বেরোবে? 50cc আয়তনের বেশি গ্যাস বেরিয়ে যাবে,
আমরা জানি যখনই ছিদ্র করে দেওয়া হবে তখন কি হবে, চাপ কমে যাবে, আর চাপ কমে গেলে তখন আয়তন প্রসারিত হবে, আর যেটা প্রসারিত আয়তন সেই পরিমাণ গ্যাস বাইরে বেরিয়ে যাবে। কিন্তু 50 সিসি সেটা তো ফিক্সড থাকবে, অর্থাৎ এর মধ্যে 50 সিসি গ্যাস থাকবে, বাকি এক্সেস যেটা হবে সেই গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে। কিন্তু এখানে বলেছে ওই পাত্রের ভিতর কতটা গ্যাস থাকবে, অবশ্যই 50 সিসি থাকবে, কেন, পাত্রের আয়তন 50 সিসি। নেক্সট কোয়েশ্চেন, একটি বেলুনে বায়ুমণ্ডলীয় চাপ মানে T সমান 1 atm। আচ্ছা, একই উষ্ণতায়, তাহলে উষ্ণতা স্থির, ওই গ্যাস দ্বারা 1/4 ব্যাসার্ধের একটি গোলীয় বেলুন ভর্তি করতে। তো মনে করি, আমরা লিখতে পারি মনে করি বেলুনের ব্যাসার্ধ কত, বেলুনের ব্যাসার্ধ কত আর, তো আয়তন কত হবে, আয়তন সমান হবে নিশ্চয়ই 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? তো তারপরে বলেছে যে বেলুনগুলো ভর্তি করতে হবে, মনে করো এইটা একটা গোলীয় বেলুন, এটা নিলাম আর, পরে বলেছে কি ওই একই উষ্ণতায় ওই গ্যাস দ্বারা 1/4 ব্যাসার্ধের, মানে এর পরে যে বেলুনগুলো ভর্তি হবে তার ব্যাসার্ধ কত, r/4। ঠিক আছে, আর মানে ভর্তি করতে অতিরিক্ত আরো কত বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করে গ্যাসকে সংকুচিত করতে হবে। তো এটা কিসের, বেলুনের আয়তন। আর যেই বেলুনে ভর্তি করতে হবে, মনে করো নতুন বেলুনের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে r/4। তো আয়তন কত হবে, আয়তন হবে 4/3 ইন্টু পাই r/4 এর হোল কিউব। ঠিক আছে, তো এবার বলেছে যে একটি গোলীয় বেলুনে বায়ুমণ্ডলীয় চাপে গ্যাস ভর্তি আছে, তাহলে পি হবে 1 atm, এটা বুঝে গেলাম। একই উষ্ণতায়, মানে উষ্ণতা স্থির উষ্ণতা মানে আমরা জানি উষ্ণতা স্থির থাকলে কিছু সূত্র হয়, বয়েলের সূত্র। 1/4 ব্যাসার্ধের একটি গোলীয় বেলুন ভর্তি করতে অতিরিক্ত আরো কত বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করতে হবে। দেখো এখানে আয়তন বেশি ছিল, এখানে এই বেলুনের ক্ষেত্রে আয়তন হ্রাস পেয়েছে, অর্থাৎ চাপ বৃদ্ধি পেয়েছে। তো কি ফর্মুলা লিখবো, P1 V1 ইকুয়াল টু P2 V2। কিসের সূত্র এটা, বয়েলের সূত্র। কেন বয়েলের সূত্র লিখলাম, কারণ উষ্ণতা স্থির রয়েছে। ঠিক আছে, তো এবার আমি ডেটাগুলো বসাবো। এখান থেকে P2 সমান কি হবে, P2 সমান P1 V1 ডিভাইডেড বাই V2। তো P1 কত, 1 atm, P1 হচ্ছে 1 atm। V1 কত, V1 হচ্ছে 4/3 পাই ইন্টু আর কিউব। V2 কত, 4/3 পাই আর কিউব, আর 4 ইন্টু 4 যেহেতু কিউব ছিল, তো পাই পাই কেটে যাবে, আর কিউব কেটে যাবে, 3 কেটে যাবে, থাকবে 4 কেটে যাবে। তো এখান থেকে পাওয়া যাবে কত, 4 4 16, 4 64, মানে 64 atm। এবার তোমরা বলো, বলেছে কত বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করে গ্যাসকে সংকুচিত করতে হবে। তাহলে আগে ছিল 1 atm, আর পরে চাপ কত হবে, 64 atm। তাহলে অতিরিক্ত চাপ কত হবে, অবশ্যই 64 মাইনাস 1 atm, বা আমরা কি বলবো 63 atm। ক্লিয়ার? তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি, এ ও বি দুটি বাল্বের মধ্যে আদর্শ গ্যাস আছে। এ গ্যাসের ঘনত্ব বি গ্যাসের দ্বিগুণ
আবার এর আণবিক ভর বি এর অর্ধেক, ঠিক আছে। সেখান থেকে কি করতে হবে, গ্যাস দুটি একই উষ্ণতায় থাকলে এ ও বি এর চাপের অনুপাত কত হবে। তো চাপের অনুপাত কত হবে, আদর্শ গ্যাস আছে, আচ্ছা এখানে তাহলে আণবিক ভরের সঙ্গে ঘনত্ব, মানে আমরা কি জানি আণবিক, আচ্ছা চাপের অনুপাত, আণবিক ভর এবং ঘনত্ব এবং চাপ, মানে কি সূত্র হবে, Pm ইকুয়াল টু ডি ইন্টু আর টি। তাহলে এখানে আণবিক গুরুত্ব দেখো, পি সমানুপাতিক ডি, টি ব্যস্তানুপাতিক 1/m, তাই কিনা বলো, কারণ কি টি সমান ডি, এমটার নিচে চলে আসবে, এখানে এলে কি হবে d/m আর টি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, P1m1 ইকুয়াল টু d1, P2m2 ইকুয়াল টু d2, ঠিক আছে। বা আমরা কি লিখতে পারি, P1m1 বাই d1 ইকুয়াল টু P2m2 বাই d2, ক্লিয়ার। এইবার বলেছে কি, এ এর ঘনত্ব বি এর দ্বিগুণ, এর ঘনত্ব বি এর দ্বিগুণ, আচ্ছা এর ঘনত্ব বি এর দ্বিগুণ, আবার এর আণবিক ভর বি এর অর্ধেক। তাহলে এখানে কি বসাবো, ফর্মুলা কি, P1 ইন্টু m1, m1 এর ঘনত্ব বি এর দ্বিগুণ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি m1 বাই এর ঘনত্ব বি এর দ্বিগুণ, তার মানে d1। এবার কি লিখবো, দেখো P2 ইন্টু এর ঘনত্ব বি এর দ্বিগুণ, আচ্ছা এটা তাহলে এ বি লিখে দিই, সুবিধে হবে বুঝতে, বি। তাহলে ঘনত্বের জায়গায় কি লিখবো, এর ঘনত্ব বি এর দ্বিগুণ, তাহলে বি এর ঘনত্ব নিশ্চয়ই এর অর্ধেক, তাহলে ডি এ বাই টু, মানে এইটা যদি হয় ডি এ ইকুয়াল টু কি হবে, টু ডি ইন্টু বি, তাহলে ডিবি সমান কি হবে, ডিবি সমান কি হবে, ডি এ বাই টু, সেটা এখানে বসিয়েছি, ইন্টু আণবিক গুরুত্ব বলেছে, আণবিক ভর বি এর অর্ধেক, তার মানে এম এ সমান এম বি বাই টু, তাহলে এম বি সমান কি হবে, টু ইন্টু এম এ সমান কি হবে এম বি, তাহলে এখানে কি হবে টু ইন্টু এম এ, ক্লিয়ার। তো এই ডি উপরে চলে যাবে, তাহলে পি এ ইন্টু, দেখো এম এ কেটে গেল, ডি এ কেটে গেল, তাহলে পি এ এটাকে উপরে পি এ বাই পিবি কি হবে, টু ইন্টু এই টু উপরে চলে যাবে টু, তো তাহলে কি পাওয়া গেল এখান থেকে, পি এ বাই পিবি সমান 4:1। তো তাহলে থাকলে এ ও বি এর চাপের অনুপাত কত হবে, তাহলে পি এ বাই পিবি কত হবে, 4:1 বা 4, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন আসি। তো একটি বাল্বকে স্থির চাপে 27°C উষ্ণতা থেকে 227°C উষ্ণতায় উত্তপ্ত করলে যে পরিমাণ বায়ু বাল্ব থেকে বেরিয়ে যায় তার আয়তন একই চাপ ও 27°C উষ্ণতায় 200 ml, বাল্বের আয়তন কত হবে। দেখো এটা আমাদের কি বলেছে, 27°C, মানে যদি T1 সমান লিখি 273 প্লাস 27 মানে 300 K, T2 কত হবে, তাহলে 273 প্লাস 227 মানে 500 K, ক্লিয়ার। তো তারপরে কি বলেছে, যে আয়তনের বাল্ব থেকে বেরিয়ে যায় তার আয়তন, আচ্ছা তার মানে দেখো
ধরো এইটা বাল্ব, এর আয়তন আমরা কত জানি ভি মনে করলাম। তো মনে করি বাল্বের আয়তন, মনে করি বাল্বের আয়তন, বাল্বের আয়তন কত ভি। এইবার যে আয়তনের গ্যাস বেরিয়ে যায় তার আয়তন কত বলেছে, তার আয়তন 200 ml। কত উষ্ণতায়, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তো ওই 200 ml গ্যাসের যদি 200 ml গ্যাস 27 ডিগ্রি উষ্ণতায় থাকে, তো 227 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পরিমাণ গ্যাসের আয়তন কত হবে। মানে ওই যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, যে পরিমাণ গ্যাসটা বেরিয়ে যাচ্ছে এটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 ml, কত এটা 27 ডিগ্রি সি বা 300 কেলভিন উষ্ণতায়। তাহলে এই যে 200 ml গ্যাস এর অ্যাকচুয়ালি 500 কেলভিন উষ্ণতায় কত আয়তন হবে, তো সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে কি লিখবো, V1/T1 সমান V2/T2, বা আমরা কি বসাবো, V1 এর জায়গায় 200, T1 এর জায়গায় 300, T2 ক্যালকুলেট করব, T2 এর জায়গায় 500। তো এখান থেকে কি জানলাম, তাহলে ক্যালকুলেট করলে 205 1000 বাই, তো পাওয়া যাবে কত 1000/3। ক্লিয়ার, 1000/3। এটা কিসের, যে পরিমাণ গ্যাস বেরিয়ে গেল, এই যে 200 ml গ্যাস, এটা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, এর এই যে গ্যাস এর 500 কেলভিন উষ্ণতায় কত আয়তন হবে সেটা আমরা ক্যালকুলেট করলাম, কত হবে 1000/3 ml। এইবার আমরা মনে করি বাল্বের আয়তন ভি, তাহলে এখানেও একই ফর্মুলা, V1/T1 সমান V2/T2। দেখো V1 এর ভ্যালু কত, T1 কত 300 সমান V2 কত, এর আয়তন ভি প্লাস যে আয়তন গ্যাস বেরিয়ে গেছে কত 1000/3 ডিভাইডেড বাই, সরি আচ্ছা এখানে একটু ইরেজ করতে হবে, ছাড়ো, বাদ দিলাম। V/300 সমান V প্লাস 1000 ডিভাইডেড বাই 3 হোল বাই 500, বা V/300 ইকুয়াল টু কি হবে 3 ইন্টু ভি প্লাস 1000 ডিভাইডেড বাই 3 ইন্টু 500, বা এখান থেকে 0 কাটিয়ে দিলাম, 3 কাটিয়ে দিলাম, তাহলে 5V ইকুয়াল টু 3V প্লাস 1000 और 2V ইকুয়াল টু 1000, V ইকুয়াল টু হবে 500। ক্লিয়ার, 500 ml। ঠিক আছে, তো V ইকুয়াল টু হবে 500 ml। ক্লিয়ার হয়েছে আশা করি। তো যে বাল্বের আয়তন কত হবে, V সমান 500 ml, এখানে আমরা মনে করেছিলাম অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, একটি নির্দিষ্ট উষ্ণতা এ ও বি দুটি আদর্শ গ্যাসের মিশ্রণে এ এবং বি এর আংশিক চাপ ও আংশিক আয়তন যথাক্রমে দেওয়া আছে। তো গ্যাস মিশ্রণের মোট চাপ ও আয়তন দেওয়া আছে। তো আমরা কি জানি, ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টন কি অংশ চাপ সূত্র, অংশ চাপ কি জানি, আংশিক চাপ পি সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, পি টোটাল লিখে দিলাম, পার্শিয়াল চাপ, পার্শিয়াল প্রেসার। আর অ্যামাগা লেখচিত্র, মানে সরি অ্যামাগা লেখচিত্র নয়, অ্যামাগার সূত্র কি জানি, অ্যামাগার অংশ আয়তন সূত্র, অংশ আয়তন সূত্র কি জানি, জি আয়তন পার্শিয়াল আংশিক আয়তন সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট আয়তন ভি টোটাল। ক্লিয়ার হয়েছে। তো এখানে বলেছে দুটি গ্যাস, একটি এক্স এ আর একটি এক্স বি, তো তাদের মধ্যে কি হবে, মনে করলাম আমি যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রেই আলোচনা করব। তো পি এ, যেখানে এখানে যেহেতু এ দিয়েছে তাই আমি শুধুমাত্র এটাই নেব। তো পি এ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি টোটাল, আর ভি এ ইকুয়াল টু এক্স এ ইন্টু ভি টোটাল। তো এখান থেকে কি লিখতে পারি, বা আমরা লিখতে পারি এক্স এ ইকুয়াল টু P
পি এ ডিভাইডেড বাই পি টোটাল বা এক্স এ, এটা কি এক্স এ মানে মোল ভগ্নাংশ, কি হবে ভি এ আংশিক আয়তন ডিভাইডেড বাই ভি টোটাল। তো এই দিক থেকে দেখো এক্স এ ইকুয়াল, আমরা যদি লিখি পি এ বাই পি টোটাল সমান ভি এ বাই ভি টোটাল, বা এখানে কি বলেছে ভি এ বাই ভি টোটাল, এই তো এখানে পাওয়াই গেল এটা। তো এখানে কি হলো যে ভি এ বাই ভি সমান পি এ বাই ভি, এটাই তো পাওয়া গেল। তাহলে কোনটা, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি আছে, বায়ুতে N2 এবং O2 এর আয়তনগত পরিমাণ যথাক্রমে 79% এবং 21%। আয়তনগত পরিমাণ, বায়ুর চাপ দেওয়া আছে, তো N2 আংশিক চাপ, আংশিক চাপ আমরা জানি ফর্মুলা, আংশিক চাপ পি N2 ইকুয়াল টু N2 মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখানে মোট চাপ দেওয়া আছে কত 740 mm অফ Hg। তো এইটা আমাদের নির্ণয় করতে হবে, কি করে পারবো, দেখো এখানে আয়তনগত পরিমাণ, তাহলে N2 কত আয়তন আছে, N2 আছে 79 ml, কন্ডিশনটা আমরা এসটিপি মনে করে নেব। তাহলে N2 কত মোল আছে, মোল অফ N2 কত আছে 79 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 1000, এটা দেখো এটা ml আছে বলে এটাকেও আমি ml এ করে দিলাম। তো এখান থেকে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 3.5 ইন্টু 10⁻³ মোল। আর সিমিলারলি H2 কত আসবে, NH2 ইকুয়াল টু কি হবে, তো এখানে কত আছে 21 ডিভাইডেড বাই, এটা আমি একদম ml এই লিখে দিলাম। তো এখান থেকে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 9.3 ইন্টু 10⁻⁻4 মোল। আর এদের টোটাল মোল N1 প্লাস N2 কত হবে, মানে N2 আর NO2 কত হবে 3.5 ইন্টু 10⁻³ প্লাস 9.3 ইন্টু 10⁻⁻4। তো টোটাল মোল কত হবে 4.43 ইন্টু 10⁻³ এবার নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে, xN2 সমান হবে প্রদত্ত মোল কত 3.5 ইন্টু ডিভাইডেড বাই মোট মোল 4.3 ইন্টু 10⁻⁻3। আচ্ছা, তা মোল ভগ্নাংশ x ইকুয়াল টু কি হবে, ফর্মুলাটা লিখে রাখি, প্রদত্ত মোল ডিভাইডেড বাই মোট, ক্লিয়ার, প্রদত্ত মোল ডিভাইডেড বাই মোট মোল। এই দেখো এটা প্রদত্ত মোল নাইট্রোজেন কত এইটা, আর মোট মোল কত এইটা, তো এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 0.78। তো এখানে এটা ভ্যালু বসাবো 0.78, আর ক্যালকুলেট করলে আসবে 58.4.6 mm। ক্লিয়ার, দেখো আমি একটু তাড়াতাড়ি করে দিলাম কারণ সময়ের অভাব, তোমরা অ্যান্সারটা ম্যাচ করিয়ে নিও। কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এটা হবে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে H2 গ্যাসের ব্যাপনের হার O2 গ্যাসের ব্যাপনের হার, এটা কি কিসের সূত্র, গ্রাহামের কি রেট অফ ডিফিউশন, গ্যাস ব্যাপন সূত্র, গ্যাসের ব্যাপনের হার, গ্যাসের ব্যাপনের হার আর এটা কিসের উপর নির্ভর করবে, আর প্রপোর্শন উইথ √1/m। তো এখানে দেখো হাইড্রোজেন আছে আর H2 সমান কি হবে, সরি আর H2 ডিভাইডেড বাই আর O2 একদম লিখে দিচ্ছি, সমান কি হবে √, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তো কি হবে m অফ, যেখানে H2 থাকবে এখানে কি হবে তাহলে O2, আর এখানে O2 আছে মানে m H2, কেন ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো কি হবে এখানে আমরা অক্সিজেন জানি 32, হাইড্রোজেন জানি 2, ক্যালকুলেট করলে হবে 16, বর্গমূল করলে হবে কত 4, অর্থাৎ আর H2 সমান আর বা কি বলতে পারি তাহলে 4 গুণ, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, আর H2 মানে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার অক্সিজেনের কত হবে 4 গুণ, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, আচ্ছা সম উষ্ণতা ও চাপে একটি সছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে NH3Cl2CO2 ব্যাপিত করা হলো, ব্যাপনের হার কিসের উপর নির্ভরশীল,
আণবিক গুরুত্বের উপর। এটা কত? এটা জানি 17, এটা কত 44, এটা কত 71। তাহলে সব থেকে ধীরে কে ব্যাপিত হবে? Cl2। Cl2 সব থেকে কোথায় কম আছে? এই অপশনগুলো, এটা বাদ, এটা বাদ, তাহলে এই দুটো Cl2 সব থেকে কম। তারপর কে আছে? CO2। CO2, তারপর CO2, তারপর হচ্ছে NH3, আর Cl2 CO2 NH3। ঠিক আছে, গ্যাস ব্যাপনের হার আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক কিসের সঙ্গে? আণবিক গুরুত্বের সঙ্গে। চলো নেক্সট কোয়েশ্চেন। একটি গাড়ির 4টি সদৃশ আকারের টিউবকে সমচাপ ও উষ্ণতা আলাদা করে N2O2H2 হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কোনটি পূর্ণ করতে সব থেকে কম সময় লাগবে? কি কি আছে? নাইট্রোজেন N2 কত? আণবিক গুরুত্ব 28, O2 কত? 32, H2 কত? 2, এবারে হিলিয়াম কত? 4। তাহলে এবার তোমরা নিজেরাই বলো যে কোনটি পূর্ণ করতে কম সময় লাগবে। আর ইনভার্সলি প্রপোর্শন উইথ 1/, আণবিক গুরুত্বের বর্গমূল। তাহলে এখানে যার আণবিক গুরুত্ব কম হবে সে সব থেকে বেশি দ্রুত ব্যাপিত হবে। কি হবে অপশন? হাইড্রোজেন। তো অপশন হবে হাইড্রোজেন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। একটি গ্যাস অণুর গড় বেগ দেওয়া আছে, সম উষ্ণতায় উক্ত অণুর RMS। আচ্ছা, আমি এখানে সম্পর্কগুলো লিখে দিই। সি এভারেজ সমান কি জানি? √8 RT ডিভাইডেড বাই পাই এম। CRMS সমান কি জানি? √3RT বাই এম। ঠিক আছে, আর একটা লিখে দিচ্ছি। সি গড় বর্গবেগ, আচ্ছা এটা হচ্ছে কি সি এভারেজ, আর এটা হচ্ছে CRMS। আর মোস্ট প্রবাবল মানে CMS সমান কি হবে? √2RT বাই এম। ক্লিয়ার? তো আমার এটা লাগবে না, এখানে লাগবে এই দুটো। তো এদের মধ্যে আমরা যদি সম্পর্ক তৈরি করি তা কি দেখতে পাবো? যদি লিখি সি এভারেজ ইকুয়াল টু কি হবে? √8RT বাই পাই এম। বা যদি আমরা 8 দেখো ইন্টু 3 মাল্টিপ্লাই করলাম, তো এখানে পাই বাইরে নিয়ে এলাম, 3 মাল্টিপ্লাই করেছি, 3 ডিভাইড করব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পেলাম? 8/3 পাই। যদি এটা বের করে নিই তাহলে কি পাবো? এই যে 3RT বাই এম, এটাকে আমরা কি বলবো? দেখো CRMS। তো এখানে লিখতে পারি CRMS। সি এভারেজ ইকুয়াল টু এটা। তো সি এভারেজের ভ্যালু দেওয়া আছে 400 ইন্টু √3 পাই ডিভাইডেড বাই 8। এটা কিছু নয়, ইকুয়াল টু CRMS। তাই এটা ক্যালকুলেট করলে কত হবে? এটা ক্যালকুলেট করলে আসবে 434। এটা ক্যালকুলেট করলে হবে CRMS সমান 434.16 এরকম আসবে। ঠিক আছে, তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসবো। একটি বাল্বের মধ্যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাস আছে। যদি উষ্ণতা স্থির রেখে আয়তন 4 গুণ করা হয় তাহলে গ্যাস অণুগুলির RMS সম্পর্ক এখানে কি লিখলাম? CRMS সমান লিখলাম √RMS 3RT বাই এম। এটা লিখলাম। তো এখানে কোথাও আয়তনের সমীকরণ আছে, এখানে কোথাও আয়তনের কোনো মানে ভি টার্ম নিশ্চয়ই উল্লেখ নেই। তো আয়তনের উপর নির্ভর করবে না, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। নেক্সট কি কোয়েশ্চেন আছে? একটি বাল্বে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কিছু পরিমাণ SO2 গ্যাস আছে। যদি উক্ত বাল্ব থেকে অর্ধেক অণু বের করে নেওয়া হয় তাহলে প্রাথমিক মানের কি হবে? অণু বের করে নেওয়া হলে RMS এর সঙ্গে অণুর কোনো সম্পর্ক নেই। তো অণু সংখ্যা কম হোক বেশি হোক তার সঙ্গে RMS এর কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে হবে সমান, যা ছিল তাই হবে। ঠিক আছে, এবার আসি। আচ্ছা, এবার কঠিন অবস্থার কোয়েশ্চেন আছে। তো আমরা শুধুমাত্র পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম।